ইরান যুদ্ধে চূড়ান্তভাবে ব্যর্থ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার ২ এপ্রিল ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ ইরানের পক্ষ থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। হামলার কিছুক্ষণ আগেই এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা প্রায় চূর্ণ করে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ইরান এখন আর মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি নয় এবং তারা যুদ্ধবিরতির পথ খুঁজছে। তবে ট্রাম্পের এই বিজয়বার্তার পরপরই ইসরায়েলের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্রের উপস্থিতি তার দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে এবং তা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রয়েছে। তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশ কিছু এলাকায় সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। আইডিএফের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। একদিকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের ভেতরে কয়েকশো লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করছে, অন্যদিকে ইরানও নিয়মিত বিরতিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। আজকের এই হামলাটি এমন এক সময় হল যখন ইসরায়েলে পবিত্র পাস ওভার উৎসবের প্রস্তুতি চলছে। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তাদের ফোনালাপের বিষয়টি এক প্রতিবেদনে জানায় মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। সংশ্লিষ্ট সূত্র অ্যাক্সিওসকে বলেছে, ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্সকে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা নিয়ে অবহিত করেছেন। এ ব্যাপারে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা আনাদলু, কিন্তু তারা কোনো মন্তব্য করেনি। আনাদলু বলেছে, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তারা কিছু প্রস্তাব দিয়েছে, যার মধ্যে তেহরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম রয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেছে মার্কিনীরা। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, মার্কিনীদের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হয়েছে, কিন্তু এটি শুধুমাত্র ছোট বার্তা আদান প্রদানেই সীমাবদ্ধ আছে। যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধবন্ধে যেসব প্রস্তাব দিয়েছে, সেগুলোকে দেশটি বাড়াবাড়ি এবং অবাস্তবসম্মত হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে আনাদলু। রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমন অভিযোগ করছেন। খবর তাসির তার দাবি, ন্যাটোর বাড়তে থাকা সামরিক ব্যয় ও মহড়া এ আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। মারিয়া বলেছেন, পরিসংখ্যানই প্রমাণ করে ন্যাটো আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ন্যাটোর ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধির পেছনে জোটটির ভূমিকাই স্পষ্ট হয়ে উঠেছে। জাখারোভা জানান, ২০২৫ সালে ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় দাঁড়াতে পারে প্রায় $১.৬৪ ট্রিলিয়ন, যা ৩২টি সদস্য দেশের সম্মিলিতভাবে বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় ৬২%। তিনি প্রশ্ন তোলেন, এত বড় ব্যয়ের পরও কেন রাশিয়াকে হুমকি হিসাবে দেখানো হচ্ছে? রাশিয়ার এ কর্মকর্তার দাবি, গত বছর ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সদস্য দেশগুলো পৃথকভাবে ৭০০টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এসব মহড়ায় অংশীদার দেশগুলোর অংশগ্রহণ বাড়ছে বলেও উল্লেখ করেন। তার অভিযোগ, এসব কার্যক্রমে কেবল প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা জোটটির আগ্রাসী মনোভাব নির্দেশ করে। ন্যাটোর পক্ষ থেকে রাশিয়াকে ইউরো আটলান্টিক অঞ্চলের প্রধান হুমকি হিসাবে চিহ্নিত করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন জাখারোভা। একই সঙ্গে ন্যাটোর বিভিন্ন অভিযোগে, যেমন আকাশসীমা লঙ্ঘন, নাশকতা ও সাইবার হামলার বিষয়েও প্রশ্ন তোলেন। রাশিয়ার এ বক্তব্য নতুন করে ন্যাটো রাশিয়া উত্তেজনা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হরমুজ প্রণালীতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল, ক্রুড অয়েল দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে নিবিড় কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে বিকল্প ব্যবস্থা হিসাবে সৌদি আরব থেকে নতুন করে আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনা হয়েছে। এই নতুন আমদানিকৃত তেল লোহিত সাগর হয়ে সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তথ্য অনুযায়ী, আগামী ১ মাসের মধ্যে এই বিশাল পরিমাণ জ্বালানি দেশে পৌঁছালে চলমান সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এমটি নর্ডিক পোলুক্স নামক একটি জাহাজে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না। যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ৬টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই তেলের জাহাজটি সেই তালিকার অন্তর্ভুক্ত ছিল না। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা মহাপরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, এই জটিলতা নিরসনে কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয় করা হয়েছে এবং ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়ার চেষ্টা চলছে। জাহাজটি অনুমতি পেলে সরাসরি চট্টগ্রামে এসে পৌঁছাবে।
হরমুজ প্রণালীর এই জটিলতা এড়াতে এবার ভিন্ন কৌশল অবলম্বন করেছে বাংলাদেশ। নতুন করে কেনা 1,00,000 মেট্রিক টন ক্রুড অয়েল লোহিত সাগরের কাছাকাছি অবস্থিত সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সংগ্রহ করা হচ্ছে। এই বন্দরটি হরমুজ প্রণালীর বাইরে হওয়ায় তেল পরিবহনে কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক বাধার আশঙ্কা নেই। আগামী 20 এপ্রিল এই তেল জাহাজে লোড করার সময় নির্ধারণ করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে 2 জাহাজ মিলিয়ে মোট 2,00,000 মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর বাজারজাত করা হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, এমনটাই বলছে বিশ্বের 80টি শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত 1 মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করেছে। গবেষণায় বলা হয়, সামরিক প্রযুক্তিগত সক্ষমতায় এগিয়ে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ট্যাকটিক্যাল পর্যায়ে কিছু আঘাত হানতে সক্ষম হলেও কৌশলগত দৃষ্টিকোণ থেকে তারা ব্যর্থ হয়েছে। বিশেষ করে ইরানের রাজনৈতিক ব্যবস্থার পতন, প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস কিংবা সামাজিক রাজনৈতিক আত্মসমর্পণ নিশ্চিত করার মতো লক্ষ্য পূরণ হয়নি। প্রতিবেদন অনুযায়ী অসামান্য ও বুদ্ধিদীপ্ত যুদ্ধ কৌশলের মাধ্যমে ইরান কার্যত যুদ্ধে প্রাধান্য অর্জন করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের পক্ষে সামরিকভাবে তা পুনরুদ্ধারের অক্ষমতাও ইরানের কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষণে আরও বলা হয়, যুদ্ধ এখন ধীরে ধীরে ক্ষয়যুদ্ধে রূপ নিয়েছে, যেখানে সময় বা দীর্ঘসূত্রতা ইরানের পক্ষে কাজ করছে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে এখন দুটি পথ খোলা: প্রচারমূলক বিজয় দেখিয়ে যুদ্ধ থেকে সরে আসা অথবা কোনো ধরনের বিজয় ছাড়াই দ্রুততার সঙ্গে সংঘাতের ইতি টানা। এই গবেষণায় ব্রুকিমস ইনস্টিটিউট, ছাথাম হাউস, র্যান্ড কর্পোরেশন, কাউন্সিল অফ ফরেন রিলেশনস সহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মোট 80টি থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। ইরান বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাহীন কৌশল মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলছে বলে সতর্ক করেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সেথ মোল্টন। জাতির উদ্দেশ্যে দেওয়া ট্রাম্পের ভাষণের প্রতিক্রিয়ায় MSNBCকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মোল্টন বলেন, ইরান বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বিবেচনাহীন কৌশলের কারণে তিনি ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। তার এই ব্যর্থতা মার্কিন সেনাদের একটি বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। মোল্টন বলেন, প্রেসিডেন্ট বোধবুদ্ধিহীন, তিনি স্মৃতিভ্রষ্ট এবং একেবারে তন্দ্রাচ্ছন্ন। আমার মতে এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ভাষণ ছিল, যা কেবল এটাই দেখাচ্ছে যে তিনি কতটা দুর্বল এবং অবিবেচক। যদি ঝুঁকি এত বেশি না হতো তাহলে এটি প্রায় হাস্যকর হতো, কিন্তু ঝুঁকি অবিশ্বাস্যভাবে বেশি এবং সে কারণেই এটি আমাদের এবং আমাদের সেনাদের জন্য এত বিপজ্জনক। এই কংগ্রেসম্যান বলেন, ট্রাম্প একটি চুক্তি করার চেষ্টা করার সময় ওবামার চুক্তি ছিঁড়ে ফেলার বিষয়ে বড়াই করেছিলেন।